আগাচ্ছে, তার ক্যাবিনেট সে পেছে আগাইতে পারতেছে না, তার দলের কর্মীরা সে পেছে আগাইতে পারতেছে না। সে কিন্তু ঠিকই বলে দিছে যে এই 2টা উপজেলার নাম পরিবর্তন করতে হবে, কিন্তু সংসদে কি রাজকীয় গল্প শুনলাম, এটা নাকি কালে ভদ্রে হয়ে গেছে, কোইন্সিডেন্স। জি, এই কোইন্সিডেন্স যদি রাশেদ ভাইরা বিশ্বাস করে তাহলে আমাদের আর কিছু বলার থাকবে না। উইথ অল ডিউ রেসপেক্ট বললাম, উনি মিরাকল এনসিপির বন্ধুদেরকে একসময় দেখেছি জামাত ইসলাম সম্পর্কে নানান মন্তব্য করতে। 71-এর দায় যাদের আছে তাদের সাথে যাব না, জামাত ইসলাম স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্র বিরোধী শক্তি, জামাত ইসলাম সংস্কার চায় না। যে এখন সেই জামাতের সাথে সংস্কারের দাবিতে আন্দোলন করছে। তার মানে জামাত যেহেতু ওই সময় সংস্কার নিয়ে প্রতারণা করেছিল, যেটা নাহিদ ইসলাম বলেছিল, নাসরুদ্দিন পাটোয়ারি বলেছিল যে জামাত বাংলাদেশে সংস্কারের নামে প্রতারণা করছে, ঠিক 11 দলীয় জোট এই মুহূর্তে যে জনসভাগুলো করছে এটা জনগণের সাথে প্রতারণা করছে। কারণ তারাই বলে গেছে জামাত ইসলাম সংস্কার চায় না, আবার ওই জামাতের নেতৃত্বে এখন সংস্কারের দাবিতে বিশাল বিশাল গরম বক্তব্য। তো এই জন্য আমি বলছি যে আমাদের এনসিপির বন্ধুরা এখন আসলে জামাতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। এই গরম বক্তব্য কি এখন আপনারা ক্ষমতাচ্যুতির দেখছেন, লক্ষণ আচ্ছা দেখছেন? দেখেন, গরম জনগণ বিএনপিকে ক্ষমতা এনেছে, কারণ কি? কারণ এই যে দেখেন জাতীয় সংসদে জামাতের এমপিদের বক্তব্য, জামাতের এমপিরা যত মুখ খুলবে তাদের অযোগ্যতা এবং মূর্খতা জনগণের সামনে তত বেশি প্রকাশ পাবে। সুতরাং তারা যে আসলে দেশ চালাতে সক্ষম নয় এটা এনসিপি না বুঝলেও এটা জনগণ বুঝেছে। এনসিপি মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বারবার বলছে যে এই তরুণরা আগামীতে মন্ত্রী হবে, দেশ চালাবে, নির্বাচনের কয়েকদিন আগেও বলেছে, সেই জায়গায় এনসিপি ভাবলো যেহেতু প্রত্যেকটা অনলাইন জরিপে জামাত ইসলাম ফার্স্ট এবং ওই সময় ছাত্র সংসদ নির্বাচনে ভালো করেছে, মোটামুটি জামাত একটা সিগন্যাল পেয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে জামাত এবং এনসিপি মিলে সরকার গঠন করবে আর বিএনপি হবে অপোজিশন। এই জন্য এনসিপি পরবর্তীতে কি করলো, তারা বিএনপির সাথে আসন ভাগাভাগির আলোচনা করলেও তারা কিন্তু শেষমেশ গেল জামাতের সাথে। নিশ্চয়ই খেয়াল করবেন যে এনসিপির এই চিল্লাপাল্লা কেন, একটাই, মানে জামাতের বিরুদ্ধে এনসিপি এত কথা কেন বললো, বলার একটাই কারণ বিএনপির কাছ থেকে আসন বেশি ভাগিয়ে নেওয়া। আচ্ছা যাই হোক, আমরা তো প্রতিবাদ করছি যে সময় তারা এইভাবে মানে গালিগালাজ করছে, উল্টাপাল্টা বলছে, সেই সময় আমাদেরকে এটাকে এক প্রকার আমাদের বক্তব্য দিয়ে এটাকে প্রতিহত করা লাগছে। আজকে দেখেন জনসভা থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলা হয়েছে। আবু জাহেল কে ছিলেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল। তো এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আবু জাহেল বলা হলো, এনসিপির কোনো প্রতিবাদ আছে? অর্থাৎ এনসিপি নাসিরউদ্দিন পান্ডাকে এইভাবে রাজপথে ছেড়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাস সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করার জন্য। জনাব তারেক রহমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার মেরুদণ্ড কারা ভেঙেছিল? 11 সরকার। সেটি নিয়ে যে ব্যক্তি কটূক্তি করতে পারে, কটাক্ষ করতে পারে, সে রাজনীতিবিদ হতে পারে না, সে রাজনৈতিকভাবে পান্ডা। সুতরাং এই কথাগুলো আমরা কেন বলতেছি দেখেন, ইসলাম আজকে দেখেন আওয়ামী লীগের সময়ও কিন্তু একজন নেতার বিরুদ্ধে এই ভাষায় কথা বলে নাই। আজকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করেছে এনসিপি, আজকে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষিত করেছে জামাত এবং শিবির। যে ভাষায় তারা কথা বলছে, বড় বড় নেতাদেরকে আক্রমণ করছে, মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেন নাই, সে সংসদে বলছে অপোজিশনের দিকে আঙ্গুল দিয়ে যে আপনারা ছাড়া আমরা সম্পূর্ণ নয় এবং আমরা ছাড়া আপনারা নয়, এই দেশ পুনর্গঠনে অপোজিশনের সহযোগিতা আমাদের লাগবে। তিনি কতটা আন্তরিক, সংসদে দাঁড়িয়ে তিনি কারোর সমালোচনা করেন না। এমনকি যে সময় মাওলানা মামুনুল হককে নিয়ে একজন এমপি অনাকাঙ্ক্ষিতভাবে বক্তব্য প্রদান করছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি হস্তক্ষেপ করে থামিয়ে দিয়েছেন। অর্থাৎ ওই সংসদে যারা আছেন সরকার দলীয় বা অপোজিশনের সকল এমপির সম্মান রক্ষার জন্য তিনি কথা বলেন। হ্যাঁ, রাজনৈতিক জনসভায় রাজনৈতিক কাউন্টার তিনি দেন, এটা খুব স্বাভাবিক, কিন্তু ওই সংসদে দেখেন তার ভাষা, তার আচরণ, তার দক্ষতা, তিনি যেভাবে সবাইকে সম্মান করেন। অপোজিশনের এমপিরা বক্তব্য দেওয়ার সময় কি ঋণ খেলাপি কোনো ব্যক্তি কি এমপি নির্বাচন করতে পেরেছিল? এটা কি বাংলাদেশের যে আরপিও বলেন, আইন বলেন, আদালত বলেন, এইটা অনুযায়ী কি ঋণ খেলাপিকে নির্বাচন করতে পারে? আমি অবাক হয়েছি, নাহিদ ইসলামের মতন একজন গণঅভ্যুত্থানের পোস্টার বয়, সেও দেখলাম জামাতের সাথে সুর মিলাইলো। এই সংসদে কেউ ঋণ খেলাপি নাই, 16 বছর ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই। সেই সময় এই নব্য বিপ্লবীরা যারা এই যে শিবিরের বড় বড় কথা বলে, শিবিরের যারা এই যে বুদ্ধিজীবী আছে, এই বিপ্লবীরা কোথায় ছিল? 16 বছর তো তাদের পায়নি, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তো কোনো হামলা হয়নি, বিএনপি নেতারা ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, সুতরাং ঋণ পরিশোধ করতে পারে নাই। এটা তো খুব স্বাভাবিক। এইটানে যারা কটাক্ষ করে তাদেরকে আপনি কি ভাষায় কথা? এক বুক আশা ছিল, হ্যাঁ, ওই যেটা গান আছে না, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। তো এখন মানুষ তো এক বুক জ্বালা নিয়ে সমস্ত ব্যথা বেদনা বয়ে বেড়াচ্ছে। এই যে বাজেট হচ্ছে, এই বাজেটটা কিন্তু মানুষের প্রধান মনোযোগের জায়গা হওয়ার কথা ছিল, পার্লামেন্টারিয়ান যারা তাদের মনোযোগের জায়গা হওয়ার কথা ছিল। যেটা তাহসিন রিয়াজ বলেছে যে রাজনীতির ফিনোমেনা বা রাজনীতির যে পরিভাষা তারা পাল্টাতে চান, বা এটাই তো ছিল মানুষের আশা, একটা মেরিটোক্রেসি, অর্থাৎ আপনি যদি একটা রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চান সেটা তো আগের মতো হবে না,
এটা তো মনোটোনাস হবে না, আপনাকে এটা করতে হবে একটা নতুন ডাইমেনশনে। হ্যাঁ, ওই যেটা যাই আমরা যখন আপনার এই 5G টেকনোলজি দেখি, আমরা কিন্তু একটা নিউ ফর্মের মধ্যে যাই। পলিটিক্সও কিন্তু একটা নিউ ফর্মের প্রত্যাশায় তৈরি হয়েছিল। গতানুগতিক হরতাল, গতানুগতিক অবরোধ, এইটা তো হতে পারে না। কি হতে পারত? হতে পারত এই পার্লামেন্টে একটা স্মার্ট প্রো পিপল বাজেট হতে পারত, যেটা অভ্যুত্থানের যে অঙ্গীকারকে রিফ্লেক্ট করে। যেমন আপনি ধরেন আমাদের দেশে ব্যাংকগুলোর যে সুদ নীতি, এই সুদ নীতিটা কি? বড় লোককে আরো বড় লোক বানাও আর মধ্যবিত্ত গরিবকে খায়া ফেলো। জেনুইন উদ্যোক্তাদেরকে তেমন কোনো সুযোগ সুবিধা দেওয়া দরকার নাই, দুই একটা মিষ্টি ভাষণ ছাড়া। কেন্দ্রীয় ব্যাংকের রোলটা কি হওয়া উচিত যদি আপনি অভ্যুত্থানকে রিফ্লেক্ট করতে চান? শুধু আপনি 24-এর অভ্যুত্থান তো 90ও আমি করি, 90-এর অভ্যুত্থানে আমি সামনের কাতারে ছিলাম। কর্মসংস্থান তাহলে সেইটা হওয়ার জন্য যে বাজেট, সেটা কোথায়? আমরা যে ট্যাক্স দেই, সেই ট্যাক্সের বেনিফিট মানুষ কি পায়? যাদের আসলে বেশি ট্যাক্স দেওয়ার কথা তারা কি ট্যাক্স দেয়, নাকি ট্যাক্সটা প্রকারান্তরে ভ্যাটের নাম করে পাবলিকের পকেটটা কাটা হচ্ছে? ফলে এই যে ট্যাক্সের যে ইনসাফ, পাবলিকের কাছ থেকে ট্যাক্স নেওয়ার ক্ষেত্রে যে ইনসাফ পয়দা করা, সুদ, ব্যাংকের সুদভিত্তিক যে সুদভিত্তিক তো অর্থনীতি আমাদের, জামাত তো বলে যে তারা সুদভিত্তিক অর্থনীতি চায় না। আমি জানি না এনসিপিও সুদমুক্ত অর্থনীতিতে কি বিশ্বাস করে কিনা, এটা আই হ্যাভ নো আইডিয়া। বাট আপনি যদি সুদ নেন, সুদ নেওয়ারও তো একটা ইনসাফ আছে, কার থেকে কত নেবেন, একটা বেসিক আছে। তো সুতরাং ইকোনমিক্সের যে এই জায়গা, এক্সপোর্ট ইম্পোর্ট, প্রকল্প, মেগা দুর্নীতি, এই সমস্ত গল্প আমরা জানি। ফলে আপনি একটা জনবান্ধব বাজেট করে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা হলো মেজরিটি, ডেমোক্রেসির পাওয়ার ফোর্স কারা? ডেমোক্রেসির পাওয়ার ফোর্স হলো মেজরিটি পিপল। আমাদের দেশে মেজরিটি কারা? ওই যারা ব্যাংক লুটেরা, তারা নিশ্চয়ই না। জি হাসান তারেক চৌধুরী, আমার এই বিষয়ে আসছি। আপনি বেশ গুরুত্বপূর্ণ ভালো কিছু প্রসঙ্গ তুলেছেন। এখন এই প্রসঙ্গে তো আমরা গঠনমূলক আলোচনা হতে এই প্রসঙ্গে তো এনসিপি জামাত কথা বলে না ভাই, এনসিপি জামাত বলে না, এমনকি আমরা কিন্তু ছাই বাজেট দিছি। হ্যাঁ না, এই প্রসঙ্গে তারা আসলে ট্যাক্স নীতিতে তারা কি করছে আমি বলবো এখানে আমি জানি না। একটা বিষয় বলছি সুদ যে নীতিতে তারা কি বলেছে, তারা তো সুদেই বিশ্বাস করে না। দেশের অনেক বড় বড় বা ভালো ভালো প্রসঙ্গে সরকারি দল বিরোধী দল কেউই গঠনমূলক আলোচনা করছেন, এবং সামান্য বিষয়ে আসলে অন্য বিষয়ে সামান্য বিষয়ে সরকারি দল বিরোধী দল উত্তপ্ত হয়ে যাচ্ছে। এখন এখানে কার ভূমিকা আসলে? না, এটা আসলে ব্যাপারটা যেটা হয়েছে কি, আপনি আসল কথাকে আড়াল করার জন্য, আপনি ফরজ এবং সুন্নতটা বাদ দেওয়ার জন্য আপনি নফল নিয়ে বেশি কথা বললে সুবিধাটা কোথায়? সুবিধাটা হলো ফরজ এবং সুন্নত নিয়ে কোনো কথা বলতে হবে না। আমাদের বাজেট নিয়ে আলোচনায় পার্লামেন্টে কিন্তু এটাই হচ্ছে। ফলে জনগণের কাছে পার্লামেন্ট হয়ে গেছে শায়েরি। আপনি পর্দা চান, ওয়াশিং মেশিন চান, সেটা অন্য বিষয়। সুতরাং শায়েরির পার্লামেন্ট তো এটা না। আমরা উই আর পেইং ফর দ্য পার্লামেন্ট। আই এম দ্য ট্যাক্স পেয়ার, আই এম পেইং ফর দ্য পার্লামেন্ট, আই এম পেইং ফর দ্য এক্সপেন্ডিচার অফ দ্য পার্লামেন্ট মেম্বার্স হাউস। আমি তাদের বাসার জন্য পয়সা দিই। এমপিরা যে বাসায় থাকে তার জন্য আমার মতো আম পাবলিক পয়সা দেয়। এমপিরা যে খাওয়া খায়, নাস্তা খায়, তার জন্য আমার মতো আম পাবলিক পয়সা দেয়। সুতরাং এই আম পাবলিকের যে পয়সা, সেই পয়সার প্রতি তো ইনসাফ করতে হবে। সেই ইনসাফটা যদি না থাকে, আমি বলবো তার জন্য কিন্তু নানান পন্থায় সারা দুনিয়াতে কিন্তু মানুষের মধ্যে কিন্তু রিভল্ট তৈরি হয়, হ্যাট্রেড তৈরি হয়, ডিনায়াল তৈরি হয়। এই যে ডিনায়ালটা যে তৈরি হচ্ছে, এই ডিনায়ালটা কিন্তু নট অনলি এগেইনস্ট দ্য গভর্নমেন্ট, মানুষ আবার এই রাজনীতি ডিনায়ালটা গোটা পলিটিক্যাল ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেম, এই সিস্টেমের প্রতি ডিনায়াল হচ্ছে। এই নিউ জেনারেশন এই সিস্টেমকে ডিনাই করছে, যে এই রাজনীতি তো আমরা চাই নাই ভাই। সুতরাং এই রাজনীতিটার বদলে যে ডিনায়াল তৈরি করা হচ্ছে, উই হ্যাভ টু অ্যাড্রেস দ্য ডিনায়াল। এবং আজকে আমাদের বিচার বিভাগ আপনি দেখেন, আজকে যে অ্যাটর্নি অফিসে যে নিয়োগ হয়, ডিএজি, এএজি, এডিশনাল, এগুলা কি এখন দলীয় কোটায় হচ্ছে না? বদলি কি দলীয় কোটায় হচ্ছে না? প্রমোশন কি দলীয় কোটায় হচ্ছে না? তাহলে কোথায় গেল অঙ্গীকার, কোথায় গেল ওয়াদা? এই প্রশ্ন কিন্তু চলে আসছে। এবং আমি তারেক রহমানকে তারপরেও বলবো যে জনাব তারেক রহমানের মধ্যে যে গুণগত পরিবর্তন সূচিত হয়েছে, সেটা হলো কি, তিনি কিন্তু প্রতিশোধের ভাষাটাই কথা বলছেন না। তিনি এক জায়গায় আমি দেখেছি একটা তিনি বলেছেন যে আমি প্রতিশোধ নিলে কি আমার ভাঙা হাড্ডি আবার জোড়া লাগবে, আমার কোমরের ব্যথা কি কমে যাবে? আসেন আমরা একটা গঠনমূলক পন্থায় আগাই। কিন্তু এইটাকে যদি, এই ভাষাটা যদি বিএনপির নেতা কর্মীরা বুঝতে না পারে, আর অপরদিকে জামাত যদি এটাকে দুর্বলতা মনে করে, তাহলে তো খুব মহা বিপদের কথা। এবং এই বিপদ আবারও একটি ব্যর্থতায় পর্যবসিত হবে। মানুষ যে ভোট দিয়ে যে পার্লামেন্ট চেয়েছিল, সেই পার্লামেন্টটা আর হবে না। একটা প্রসঙ্গে আসি, শেষ প্রসঙ্গই বলা যায়, আমাদের সময় আসলে সংক্ষেপ। রাশেদ খান, আপনার কাছে সেটা হচ্ছে, আপনি আপনার বক্তব্যের শুরুর দিকে বলেছিলেন যে বিরোধী দল যেটা করছে, তারা আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করার নামান্তর
হতে পারে। প্রসঙ্গটা আসলে মিলে যায় যে 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা বেশ কয়েক জায়গায় মিছিল টিছিল করছে। এ নিয়ে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ সবাই বেশ উদ্বেগ জানিয়েছে। আজকে আমরা দেখেছি ঝিনাইদহের হরিণাকুণ্ডে 18 জন আহত হয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে সেখানে। তো এটা কি আসলে আপনাদের জন্য উদ্বেগের? হ্যাঁ, ঝিনাইদহ আমার এলাকা, এটি অবশ্যই উদ্বেগের। মূলত প্রবলেমটা হয়ে গেছে যে বিএনপি আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত হলেও জামাত ইসলাম ভোটের রাজনীতি করার কারণে বিএনপি চাইলেও আওয়ামী লীগের যে বিচারটা যেভাবে আসলে জনগণ প্রত্যাশা করতে পারছে না রাজনৈতিক কারণে। কারণ যে সময় বিচারটা বিএনপি শুরু করবে সেই সময় জামাত বাড়ি বাড়ি গিয়ে বলবে আমরা তোমাদের সাথে আছি। জামাতের জেলা পর্যায়ের একজন আমির, মনে করেন যে আমার আওয়ামী লীগের বাড়িতে গিয়ে, মনে করেন যে আমার ঝিনাইদহ জেলারই আমির, তার সাথে আমার অভ্যুত্থানের পর কথা হচ্ছে, তার সাথে আমার কথা হচ্ছিল গণ অভ্যুত্থানের পরে। তিনি আমাকে বলছিলেন এইবার আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিতে চায়, জামাতের আমির, জেলা আমির, মনে করেন যে আমার ঝিনাইদহ জেলার আমির। ঠিক আছে, টেলিভিশন টকশোতে নিশ্চয়ই আমি এত বড় ঝুঁকি নিয়ে মিথ্যা বলবো না। তো ঠিক এই আজকে দেখেন, আজকে জামাতের একজন এমপি বলেছে যে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ভোট না দিলে কি আমরা এতগুলো আসন পাই। ভাই শুনেন না আপনিও তো শুনেছেন, সেই এনটিভিতে সেই তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তো এইটা আসলে মূল প্রবলেম যে আওয়ামী লীগের এই ভোট ব্যাংক, মানে আওয়ামী লীগ এখন গরিবের বউ, এই গরিবের বউকে সবাই পেতে চাচ্ছে। মূলত জামাত এই গরিবের বউকে বেশি মানে পেতে চাচ্ছে, কাছে টানতে চাচ্ছে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে, দেখেন এই জন্য যে 96 হুমকি দিল না, যে 96 হাতিয়ার গর্জে ওঠা আর একবার, আমার কাছে মনে হচ্ছে মাঝে মধ্যে আমি মানে এক ধরনের সন্দেহের জায়গা থেকে বা মানে কিউরিসিটির জায়গা থেকে আসলে কি জামাতের আমিরের সাথে শেখ হাসিনার টেলিফোন কথোপকথন হয়েছে কিনা। কারণ যেভাবে সরকারকে হুমকি দিচ্ছে জামাতের শক্তিতে, জামাত কখনোই আসলে বিএনপির পতন ঘটাতে পারবে না। যদি আওয়ামী লীগ জামাতের সাথে যুক্ত হয়, এনসিপি বা সাধারণ মানুষ সবাই মিলে একটা আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে, তাহলে বিএনপির পতন হবে। আমার একটা কৌতূহল আছে রাশেদ খান, না আমার একটা কৌতূহল, আমার একটা কৌতূহল আছে, একটু বলি। কৌতূহলটা এখানে, তাসিন রাশিদ প্লিজ, কৌতূহলটা এখানে যে সেটা হচ্ছে, আমি একটু আগে বলছিলাম ওনারা যেটাকে সমালোচনা বা সতর্কতা বলছেন বিরোধী দল হিসেবে, আপনি মানে আপনার জায়গা থেকে সেটা পতন, ক্ষমতাচ্যুতি এই শব্দটা নিয়ে যাচ্ছেন কেন? আমি কেন বললাম যে আপনি একটু ছোট করে ব্যাখ্যা দেন। শোনেন, শেষের দিকে জামাতের নেতৃত্বকে দেশের মানুষ গ্রহণ করবে না, এটা নাহিদ ইসলাম বলেছে। আওয়ামী লীগ একটা বড় শক্তি, এটা মানতে হবে। এখন যদি আওয়ামী লীগ, জামাত, এনসিপি এবং আরো কিছু দল মিলে যদি একত্রে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেক্ষেত্রে বিএনপির পতন হবে, সেটা যেমনি হোক। কারণ আওয়ামী লীগ একটা বড় শক্তি, এটা অস্বীকার করার কিছু নাই, এটা মানতে হবে। তো আমি সেটাই বলছি যে জামাত কি ক্ষমতার জন্য আওয়ামী লীগের সাথে হাত মেলাচ্ছে, মানে এই ধরনের অপচিন্তা আছে কিনা। এখন বিষয়টা হলো যে সময় আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপির পতন মনে করেন যে জামাত ঘটিয়ে ফেললো, ঠিক আছে, ঘটিয়ে ফেললো, এরপরে কি আওয়ামী লীগ ক্ষমতায় এসে বা রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়ে জামাতকে আদর করবে, নাকি জামাতকে সবার আগে তাদেরকে দমন করবে? এই ইতিহাস কিন্তু আছে। 96তে, আমি শেষ করি, 96তে একসাথে আন্দোলন করলো এবং এর আগে মোটামুটি আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক ছিল, 86তে একসাথে নির্বাচনে গিয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ ফিরে এসে সবার আগে কিন্তু জামাতকে ধরেছে। সুতরাং ওই অপশনটা নাই। আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপির পতন ঘটানো সেই শক্তি, সাহস কোনো কিছু জামাতের নাই। জামাত ওই ভয়টা করে, এই জন্য এলাকায় গিয়ে বলে যে আমরা কিন্তু একই, মানে বিএনপি নেতৃবৃন্দকে কনভিন্সে রাখার জন্য। আরেকটা উত্তর দিই, গণভোট আমরা আপনার কথা বুঝতে পেরেছি, আমরা আপনার কথা বুঝতে পেরেছি, আমাদের এক মিনিটে শেষ করি। শুনুন, গণভোটের বিষয়টা, গণভোটের রায় বিএনপি একমাত্র দল হিসেবে বাস্তবায়ন করবে। দেখেন, জুলাই জাতীয় সনদে 5% নারীদেরকে প্রার্থী দেওয়ার কথা ছিল না, এনসিপি দিয়েছে। হ্যাঁ, এনসিপি মানে দুই একজনকে দিয়েছে, জামাত একজনকে দিয়েছে। এই ব্যাখ্যা নিয়ে আমরা অনেক কথা বলা হয়েছে। যে জোটের নেতৃত্ব দিচ্ছে জামাত ইসলাম, সেই জোটই। ধন্যবাদ রাশেদ খান। রায় মানে কোনো ধরনের আপনার ইয়ে করে না। রাশেদ খান, আপনার তাসিন রিয়াজ, আসলে এই প্রসঙ্গে একটু কি বলবেন বলেন তো? 23 জন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় কর্মসূচি দিয়েছে বা মিছিল করবে তারা বলেছে, অনেকে উদ্বেগ আছে, সরকার আমার অবাক লাগে রাশেদ ভাই হচ্ছে একটু ছোট করে বলেন। জনদরদি হইছে, এমন জনদরদি, সে জামাতের দরদও বুঝতেছে। যেমন দেখেন, আওয়ামী লীগ আসলে সেই আওয়ামী লীগ এসে আবার জামাতরে দমন করবে, মানে এত দরদ রাশেদ ভাইয়ের যে অন্তরটা আলহামদুলিল্লাহ আল্লাহ এত বড় করে দিচ্ছে, এটা বিরাট ব্যাপার। সবার দরদ তিনি তার অন্তরে নিয়ে নিতেছে। এখন প্রবলেমটা কই দেখেন, প্রবলেমটা হইছে এই যে ধরেন এই ধরনের মানে অনুধাবন বা এই ধরনের যে চিন্তার রেশনাল থাকতে হয়, বেসিস থাকতে হয়। কেমন দেখেন, 3 মাসে সবচেয়ে বেশি আওয়ামী লীগ মনে হয় 3 মাসে মিছিল করছে, এই 3 মাসে, এবং সবচেয়ে বেশি বড় সংখ্যায় মিছিল এই 3 মাসে আওয়ামী লীগ করছে রিসেন্ট ডেজগুলোর মধ্যে করছে। এখন ক্ষমতায় কারা? ক্ষমতায় তো স্বরাষ্ট্রমন্ত্রীর কমেন্টগুলো খেয়াল করেন, একদম ক্রোনোলজিক্যালি খেয়াল করেন। আপনাকে 30 সেকেন্ড সময় দিতে পারবো। এত কম ভাই? রাশেদ ভাই আমার থেকে 1 মিনিট নিয়ে নিছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কমেন্ট ছিল আওয়ামী লীগ মানে সন্ত্রাসী দল, এই দলের রাজনীতি করে বাংলাদেশে উনি আজকেও বলছে, কিন্তু আনফরচুনেটলি খেয়াল করে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডার কমেন্টই তো পুলিশ।
এই পুলিশের গাড়ি দাঁড়ায় থেকে পিছন দিয়ে সামনে দিয়ে আওয়ামী লীগ মিছিল করে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কাকে কি বলে? যেই সন্দেহটা এই পুলিশকে আপনারা কিন্তু যেই- সংস্কার করতে পারেন না, যেই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের সময়। পুলিশ আপনারা সংস্কারের বিরোধিতা কারা করছিল এখন গুগল করলে পেয়ে যাবেন। এখন গুগল করলে পেয়ে যাবেন। এটা আরেকটা ব্যাপার জাস্ট বলে দিই, দেখেন গণভোটের রায় বিএনপি বাস্তবায়ন করবে। যেই বিএনপি গণভোটকে স্বীকৃতিই দেয় নাই, সংসদের মতন জায়গা দাঁড়ায় আপনারা গণভোটের তো কিছু সমালোচনা করেন নাই। করছে। জুলাই সেটা- জাতীয় সেটা- সনদ সেটা- প্রার্থী দেননি ভাই আপনারা। আমি তো আপনার কমেন্ট নিয়ে কথা বলতেছি। আমি তাসিন রিয়াজ। আপনার কমেন্টই তো বেসিস নাই। আপনি বলতেছেন গণভোটের রায় বাস্তবায়ন করবেন না। বিএনপি বাস্তবায়ন